ঢাকায় ৮ জুন নিহতের ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। প্রতিষ্ঠান নয়, ব্যবস্থা নেওয়া হবে দোষী ব্যক্তির বিরুদ্ধে, বললেন আইনমন্ত্রী। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার চার্জ গঠন। সিলেটে রাজন হত্যা মামলায় পলাতক ৩ আসামির মালামাল জব্দ। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ৩। পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাশে থাকা ছোট ভাইও দগ্ধ। জড়িত সন্দেহে একজন আটক। নরসিংদীতে গৃহবধূকে গণধর্ষণ, অনলাইনে ভিডিও প্রকাশের অভিযোগ স্বজনদের। কুষ্টিয়ায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ পরিবারের। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন ও পরিবর্তনে সেবা প্রার্থীদের ভোগান্তি। নানা অনিয়মের অভিযোগ প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মোটু। র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। র্যাব ২ এর অধিনায়ক সহ ৪ জনের বিরুদ্ধে করা হত্যা মামলাটি আমলে নিয়ে আদালত এ নির্দেশ দেন। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্রয় দেয়া হবে না মন্তব্য করে আইনমন্ত্রী বলেছেন, এর সাথে কোনো র্যাব সদস্য জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, র্যাব আইনের ঊর্ধ্বে নয়। র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হওয়ার পর আবারও আলোচনায় আসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি। গত রোববার র্যাব ২ এর অধিনায়ক সহ ৪ জনকে অভিযুক্ত করে আরজুর ভাই বাদী হয়ে আদালতে নালিশি মামলা করেন। এর পরদিনই র্যাব ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে র্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়। সোমবার র্যাবের বিরুদ্ধে করা ওই মামলাটি আমলে নিয়ে আরজু নিহতের ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানি শেষে আজকে আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য দিয়েছেন। জুডিশিয়াল তদন্তে এখানে বাদী সহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দি নিবে। জবানবন্দি নেওয়ার পরেই জুডিশিয়াল কমিটি যে কোর্ট নির্ধারণ হবে সেই সাক্ষী শপথ নেওয়ার পরেই তারপরে মামলাটার তদন্ত প্রতিবেদন দিবে, তারপরে মামলাটা কার্যক্রম চলবে। এদিকে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, কোন র্যাব সদস্যের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা প্রশ্রয় দেব না। র্যাবের সদস্যরা কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তারাই যখনই এক্সেস কেউ করেছে তাদেরকে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোন র্যাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি একজন ভুল যদি করে থাকে তার বিচার, যেমন নারায়ণগঞ্জে যেটা ভুল করেছিল তার বিচার হচ্ছে। কেউ যদি কোনো ভুল করে থাকে তার বিচার তার ডিপার্টমেন্টাল হতে পারে, তা আইনের মাধ্যমে হতে পারে। কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, র্যাব বিলুপ্তির কোনো প্রয়োজনই নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে সফররত ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেফমন্ড সোয়াইন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হত্যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গণতান্ত্রিক সমাজ হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব হত্যাকাণ্ড হয়েছে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এগুলো ভালোভাবে খতিয়ে দেখতে হবে। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে 2 ভাই বোন। গতকাল রাতে নগরীর বয়রা এলাকায় ঘটনা ঘটে। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন খুলনা মেডিকেলের কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এদিকে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। খুলনা থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও স্বজনরা জানায়, খুলনার বয়রাবাজার এলাকায় ওরাকল বিসিএস সেন্টার থেকে ক্লাস শেষে সোমবার রাতে ছোট ভাই শাওনের মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া ছাত্রী কানিজ ফাতেমা সাথী। পথে পিএমজি অফিসের সামনে মোটর সাইকেল যোগে 2 যুবক এসে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।
পরে দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে কারোর সাথে বিরোধ না থাকলেও আকস্মিক এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা। রাস্তা দিয়ে বাসায় ঢোকার পথে আর কি অ্যাসিড মেরে দিছে, সেটা কারণ খুঁজে পাচ্ছি না আসলে, হঠাৎ করে এরকম ঘটনা ঘটছে। তো দুইটা লোক হেলমেট পরা ছিল, একদম পুরো পিছন সাইডটায় দিছে, তখন এই অবস্থা। আমরা আসলে কাউকে চিনি না, আর আমাদের এরকম কোনো শত্রু নেই। আমি যে বাবা হয়ে হিসেবে আমার মেয়ের আমার ছেলের যে অবস্থা দেখছি, এরা কোনো বাবা এরকম কষ্ট না পায়, আমি এটাই চাই, এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এদিকে সাথী ও শাওনের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। ফাতেমা নামে যে মেয়েটা, তার হচ্ছে পিঠে ডান সাইডে হাতে এবং মাথায় টোটাল 25% মতো বার্ন হয়েছে, অ্যাসিড বার্ন, এবং যে শরীফ যে ছেলেটা, তার 10%-এর মতো বার্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, যারা এই ঘটনার সাথে জড়িত আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় অজ্ঞাত 2 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, খুলনা। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। দুপুরে বেড়া উপজেলার সিএনবি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগরবাড়ি থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে অপহরণকারী সন্দেহে 3 যাত্রীকে নামিয়ে আনা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে 3 জনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই গোটা এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতেই গণরোষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও পুলিশ বলছে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো নিহতদের বিরুদ্ধে পাওয়া যায়নি। এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে লাশ শনাক্ত করার জন্য চেষ্টা করা হবে। ইতিমধ্যে লাশগুলো ওপেন জায়গায় রাখা হয়েছে যাতে তাদেরকে শনাক্ত করা যায়। লাশ শনাক্ত যদি না হয় সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া যেটা আছে, ছবি তোলা, পেপারে দেওয়া, এভাবে গ্রহণ করা হবে। এবং লাশ শনাক্ত করা গেলে পরবর্তীতে হত্যার মোটিভ এবং আজকে যে ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে এর পেছনে কারা আছে, কেন ঘটনা ঘটেছে, এগুলো আমরা আস্তে আস্তে গোয়েন্দা এবং আমাদের তদন্তকারী কর্মকর্তার কার্যক্রমের মাধ্যমে আমরা উদ্ঘাটন করব। নরসিংদীতে এক গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দিয়েছে বখাটেরা। অভিযুক্তদের হুমকিতে নির্যাতিতা বিষয়টি প্রথমে গোপন রাখলেও ভিডিও চিত্র প্রকাশ হওয়ার পর এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তবে স্থানীয় প্রভাবশালীদের দিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছে অভিযুক্তরা। তবে অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ প্রশাসনের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত 20 আগস্ট সন্ধ্যায় রিকশাযোগে নরসিংদীর পলাশ উপজেলা শহর থেকে ঘোড়াশালের বোনের বাসায় বেড়াতে যাচ্ছিলেন গৃহবধূ। এ সময় তার পথরোধ করে জোরপূর্বক সড়কের পাশে একটি জঙ্গলে নিয়ে যায় রিকশা চালক জাহাঙ্গীর ও তার 10 সহযোগী। এরপর গৃহবধূকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে তারা। ধর্ষণের ঘটনা কাউকে জানানো হলে ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটেরা। ভয়ে ধর্ষণের ঘটনা গোপন রাখলেও পরদিন মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। এরপর নির্যাতিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায় স্বামী। আমার হুমকি দিছিল, তুই বললে ইন্টারনেট আর ফেসবুকে ছেড়ে দিন, বিচার চাইলে হাজবেন্ড রেখে চলে যাবে। তারপর হাজবেন্ড রেখে চলে গেছে। মানে আমার এই জীবনের কোনো তো দাম মূল্যই নাই। আমার আমি দেখি আমার বাড়ি ঘর কিছু নাই স্যার, আমি বনভোজন ঘুরি আর খাই, আমি মাঝের বাড়ি বেরিয়ে থাকি। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্তদের পরিবার। তারা স্থানীয় ইউপি সদস্য ও এক প্রভাবশালী ব্যক্তির সালিশ বৈঠকের মাধ্যমে অভিযুক্তদের প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করে নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। যারা করছে কাজটা ধরে আনছি, ধরে আনার পর মোরও একটা বিচার হয়েছে। আমাদের যারা আছে বড় ভাই, মেম্বার, চেয়ারম্যান যারা আছে ওরা ছিল বিচার। এটা তো জঘন্য একটা কাজ। এই কাজের এত সহজ একটা বিচার, এটা মানে যাদের মানুষত্ব বোধ আছে তারা সেটা মেনে নিতে পারবে না। এইভাবে সুন্দর বিচার হয়, সূক্ষ্ম বিচার হয়, এইভাবে হইলে ভালো হবে, ভবিষ্যতের জন্য ভালো হবে, এলাকা এরকম যাতে না হয়। তবে ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় আসলে ওই আপোষ মীমাংসা করার কোনো সুযোগ নাই। এটা আপোষ মীমাংসা করার কোনো আইন কিংবা ধারা নয়। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা, বয়স নির্ধারণ এবং আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো আমরা এটা ধারাবাহিকভাবে করব। এই ঘটনায় সোমবার সন্ধ্যায় পলাশ থানায় 8 জনের নাম উল্লেখ সহ 11 জনের
বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতা গৃহবধূ। এদের মধ্যে তাহের ও হামিদ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। কুষ্টিয়ায় এক প্রতিবন্ধী যুবতীর বিষ পানে মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, ধর্ষণের সায়না দেয় একই এলাকার এক যুবক বিষ পানে বাধ্য করে হত্যা করেছে তাকে। এ ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোনের মৃত্যুতে এভাবেই ডুকরে ডুকরে কাঁদতে থাকেন বড় ভাই। শারীরিক প্রতিবন্ধী বোনের অকাল মৃত্যুতে স্বজনরা অসহায়। তাদের অভিযোগ, সোমবার সকালে বাড়ির পেছনে ছটফট করতে দেখা যায় আম্বিয়াকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌড় মারলো, ও সাইড দিয়ে দৌড় মারলো, আমি আগাতে যাই দেখি গলা বউ ইয়ে হচ্ছে, মানে ওর সাথে ইয়ে হচ্ছে, তুই ই করলি কে? রাজু 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 কই দি। তিনজন আমরা যাই দেখি আমার ননদ শার্ট পাটে শুয়ে থাকে, তখন দেখি যে ওই রাজু নিজে গালের ভিতরে বিষ ঢালি দিয়ে দৌড় মারে। মিলামেশা না করার ইতি সে অবশ্যই না পাই বিষ দিছে গেছে। সে একটা প্রতিবন্ধী মেয়ে, সে এমন কি দোষ করতে পারে যে তার এত বড় একটা শাস্তি দিয়ে তা হত্যা করতে হবে? রাজুর বিচার হোক আর 10 রাজু ভালো হোক। কর্তব্যরত চিকিৎসক জানান, বিষ পানেই মৃত্যু হয়েছে আম্বিয়ার। প্রাথমিক ময়নাতদন্তে আমরা তার শরীরে বিষের আলামত পেয়েছি। এটি আরো পরীক্ষা নিরীক্ষার জন্য ভিসেরা ঢাকা রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্ট পেলে আমরা নিশ্চিত একটি প্রতিবেদন জমা দিতে পারবো। এদিকে পুলিশ বলছে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছেন। যদি এটা হত্যাজনিত কারণে ঘটে থাকে তাহলে আমরা আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা নেব এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনায় আম্বিয়ার স্বজনরা সদর উপজেলার আবদালপুর গ্রামের রাজু নামের এক যুবককে দায়ী করছেন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলার সময় আরো থাকছে। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৫ম দফায় আজ হস্তান্তর করা হলো ১২৫ বাংলাদেশিকে। রাখা হয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। কোনো ধরনের ফি ছাড়া চলতি মাসেই শেষ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, পরিবর্তন এবং হারিয়ে যাওয়া পরিচয়পত্র আবার বিনামূল্যে পাওয়ার সুযোগ। তবে এক্ষেত্রে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের। বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও দেদারসে বিক্রি হচ্ছে আবেদনপত্র। এনআইডি প্রকল্পে কর্মরত কিছু কর্মকর্তা ও কর্মচারীর দুর্ব্যবহার এবং সেবা প্রাপ্তিতে সময়ক্ষেপণ সহ নানা অভিযোগ সেবা প্রত্যাশীদের। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের। সাইফুল রুদ্রের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত এনআইডি প্রজেক্টের অস্থায়ী প্রধান কার্যালয়ের বাইরে রাস্তার পাশে চোখ রাখতে দেখা যায় নির্বাচন কমিশন থেকে বিনামূল্যে সরবরাহ করা আবেদনপত্রের ফর্ম নিতে হচ্ছে টাকার বিনিময়ে। 10 টাকা না, কেন সবাই 10 টাকা করে 5 টাকা দেয়, না কেন 1 টাকা কমাবো না। সদর দরজা পেরিয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়ে দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করতে কারো কারো দিন পেরিয়ে মাস, কেউ আবার মাস পার করে বছর জুড়ে ঘুরে ফিরে এসে দাঁড়িয়েছেন অপেক্ষার এই সারিতে। তাদের অভিযোগে উঠে এসেছে ধীরগতির সেবা, বিড়ম্বনা আর সেবাদানকারীদের অসদাচরণের কথা। 7 তলায় গেলে কয় নিচতলায় যান, নিচতলায় গেলে কয় যে উপরতলায় যান, 7 তলায় যান। দালাল ধরতেছি, এক দালাল লয়ে ভাইগে গেছে, আরেক দালাল ধরছি আনতে নিছি 50 টাকা। জমা দিছি 6-7-এ, এখন 4-5 বার আসছি। কোর্ট এফিডেভিট দিয়েছে না যে আমার বয়স ভুল, তার মানে কেন ঘুরাচ্ছে কেন? একজনের কাছে গেলে তথ্য জানার জন্য বলে কি ওই দিকে যান, ওই দিকে সোজা চলে যান। আচ্ছা সেখানে গেলি বলে এখানে আসছেন কেন, ওইখানে যান। 3:30 থেকে আমাদের কাজ দেবে, ডেলিভারি করার কথা 5টা বাজে, কাজই শুরু করে নাই। অভিযোগ বিবেচনায় রেখে খুব শীঘ্রই সেবার মানোন্নয়নের আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। পারতপক্ষে চেষ্টা করি যে তার জেনুইন জিনিসটাকে আপনার বের করে আনার জন্য। এটা ডেফিনেটলি আনফরচুনেট যে কেউ যদি কাউকে আপনার এইভাবেই করতে পারে। এগুলো আমার নজরের মধ্যে কিছু কিছু জায়গায় আনা হয়েছে এবং আমি এগুলোর প্রপার অ্যাকশন কিন্তু নিয়েছি এবং আমি ভবিষ্যতে এটার অ্যাকশন নেব। এটার কোনো স্কোপ নাই যে আপনি সেবা দিতে বসবেন আর আপনি সেবা নিতে আসবেন, আপনাকে আমি
সেবা দিতে পারবো না বা আপনাকে আমি সেই রকম বিহেভিয়ার করবো না, ব্যবহার করবো না, এটা আনএক্সপেক্টেড, এটা গ্রহণযোগ্য। ব্যক্তি বা ব্যক্তিবিশেষ যেই হোক না কেন, নাগরিক সেবার নামে গ্রাহকদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রকল্প প্রধান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে আরও 125 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এ নিয়ে 5 দফায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার থাইল্যান্ড জলসীমা থেকে উদ্ধার হওয়া 626 জনকে ফিরিয়ে আনা হলো। সকালে মিয়ানমারে উভয় দেশের পতাকা বৈঠক শেষে দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়। তবে এখনও মিয়ানমারে রয়ে গেছে 18 জন নারী ও শিশুসহ 101 জন বাংলাদেশি। শেখাওয়াত ত্রিপুর ক্যামেরায় ঘুমধুম সীমান্ত থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উত্তল সাগরে ভাসমান অবস্থায় টানা 3 মাস অনিশ্চিত জীবন কাটানোর পর মিয়ানমার বাহিনীর হাতে আটক। এরপর আরো 2 মাস মিয়ানমারে শরণার্থী জীবন। সব জটিলতা শেষ করে অবশেষে দেখা মিলল প্রিয় মাতৃভূমির। তাই অনেকটা আবেগতাড়িত হয়ে দুঃসহ জীবনের স্মৃতি বর্ণনা করছিলেন তারা। আমরা প্রায় 1.5 মাস মতো সাগরে বাঁচছিলাম। সারাদিন মিলে মানে এক বেলা দিত খাবার, একটা শুকনা মরিচ আর ভাত। 7-8 দিন ধরে সাইকেল থাকছি। দালালরা যেভাবে লোভনীয় ভাবে কথাটা বলে সেভাবে আসলে না, মানে জীবনে এত বেশি কষ্ট বুঝতে পারলাম যে তার চেয়ে আমার দেশে মাটি কাটা রিক্সা চালা অনেক ভালো। সকালে মিয়ানমারে শুরু হয় উভয় দেশের পতাকা বৈঠক। প্রায় 2.5 ঘন্টার ফলপ্রসূ বৈঠকের পর মিয়ানমার বাহিনী 125 জনকে হস্তান্তর করে বিজিবির কাছে। যেহেতু আমাদের এই প্রক্রিয়াটা চলমান রয়েছে, আরো আমাদের কিছু বাংলাদেশি এখানে রয়ে গেছে অ্যারাউন্ড 100। আমরা তাদের ভেরিফিকেশন হলে, অর্থাৎ কনসুলেট অফিস যদি আমাদেরকে ক্লিয়ারেন্স দেয়, তাহলে আমরা তাদেরকে আবার নিয়ে আসবো আমাদের। টোটালি 326। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে 5 দফায় এ পর্যন্ত 626 জন বাংলাদেশিকে হস্তান্তর করা হলো। 5 দফায় 626 জনকে ফিরিয়ে আনা হলো। আরো 101 জন বাংলাদেশি এখনো মিয়ানমারে রয়েছে বলে জানিয়েছে আইএমও কর্মকর্তারা। নারী শিশু তারা ভালোই আছে, আপনার চিকিৎসার ব্যবস্থাও তারা MSF আছে, তারা দেখে, এবং তারা মার্টিজা নামে একটা NGO আছে, তারাও দেখে। তাদের যাচাই বাছাই প্রক্রিয়া এখন চলছে, ওইদিকে বাংলাদেশের দূতাবাসের কর্তৃপক্ষরা এবং মিয়ানমার কর্তৃপক্ষ, আর আমাদের এখানেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যাচাই বাছাই শেষ হলে পরে এক্সাক্ট সংখ্যাটা বলা যাবে। এর আগে 8 জুন 150 জন, 19 জুন 37 জন, 22 জুলাই 155 জন এবং 10 আগস্ট 159 জনকে ফিরিয়ে আনা হয়েছিল। আর 125 জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এনে রাখা হয়েছে। তারা বলছে দালালের খপ্পরে পড়ে তারা যে ভুল করেছিল, এই ভুল যেন দেশবাসী আর না করে, সে ধরনের আহ্বান জানাচ্ছে এই মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশিরা। বাংলাদেশ মিয়ানমার গুমদুম থেকে কমল দে, সময় সংবাদ। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলায় 3 জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। দুপুরে মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবালের কাছে এই চার্জশিট জমা দেওয়া হয়। এর আগে সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে চার্জশিটের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ কমিশনার। এ সময় 25,000 টাকার একটি চেক তুলে দেওয়া হয় পরিবারের কাছে। গত 3 আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় রাকিবকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী এক নারী সহ 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। পরে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় তারা। আমরা চাচ্ছি যে ওই আসামিদের জন্য ফাঁসি হয়, এই ছাড়া আমাদের আর বলার মতো আর কিছু না। রাকিব হত্যাকাণ্ড মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করলাম, এই দাখিল করে বের হলাম। আগামী 6/9/2015 তারিখে এই চার্জশিট সংক্রান্ত শুনানির দিন ধার্য আছে। বিজ্ঞ আদালত ওই দিন গৃহীত হবে আদালতে। সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি পলাতক কামরুল ও শামীমের বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ। দুপুরে সিলেট সদর উপজেলার শেখপাড়ায় আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। পুলিশ জানায় বাড়িতে কেউ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকতে হয় তাদের। এ সময় আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল সিলেট মেট্রোপলিটন আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি মালামাল জব্দের নির্দেশ দেন। এদিকে এ মামলার অপর আসামি পাভেলের সুনামগঞ্জের বাড়িতেও মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। কামরুল এবং শামীম তারা আপন ভাই, তাদের মালামাল ক্রয় করার জন্য বিজ্ঞ আদালত
ক্রুকের পরোয়ানা ইস্যু করেছেন। আমরা সেই মোতাবেক মালামাল ক্রুক করতেছি এবং ক্রুক শেষে প্রতিবেদন আমরা যথাসময়ে বিজ্ঞ আদালতে দাখিল করব। নেত্রকোনায় 4 মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হামিদ এ রায় দেন। মামলা সূত্রে জানা যায় 2000 সালের 5 ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে শিশু রাজুকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেই পুলিশে খবর দেয় মা কবিরুন্নেসা। পরে এ ঘটনায় ওই দিনই এসআই শামসুল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে আদালতে তোলা হলে জামিন পায় সে। 2001 সালের 6 জুন পুলিশ আদালতে চার্জশিট দাখিলের পর 8 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত। তবে আসামি কবিরুন্নেসা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাব্য সংকটের কারণে 5 দিন ধরে দফায় দফায় বন্ধ রয়েছে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচল। এছাড়া প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটের যাত্রীরা। শিমুলিয়া কাওড়াকান্দি রুটে জোয়ারের সময় 18টির মধ্যে 2টি ছোট ফেরি দিয়ে কিছু কিছু যানবাহন চলাচল করছে। এতে কাওড়াকান্দি হয়ে শিবচরের 5 চর সড়কের 4 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। এতে ঘাটের উভয় পাশে যাত্রীবাহী বাস ও ট্রাক সহ 4 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রামে জেনারেটর বিস্ফোরণে ইলিয়াস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় এনকে কর্পোরেশনের শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় শিপইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ করে জেনারেটর বিস্ফোরণ হয়ে সেখানে আগুন ধরে যায়। এ সময় ইয়ার্ডের 4 শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইলিয়াসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দগ্ধ অপর 3 শ্রমিককে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। গাজীপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 32 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। দুপুরে জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালত এই অভিযোগপত্র দাখিল করে। পুলিশ জানায় গত 21 জানুয়ারি 40 থেকে 50 জনের একটি দল গাজীপুর সদর উপজেলার তারেক জিয়া মোড় এলাকায় রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং পেট্রোল বোমা হামলা চালানো হয়। আর লন্ডনে বসে এসব কাজের প্রয়োজনীয় অর্থের যোগান দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতেই গাজীপুর জজ আদালতে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। দীর্ঘ তদন্তের পর আজ তারেক রহমান এবং তার ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গাইবান্ধায় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পানিতে ডুবে আরিফ হোসেন নামে 10ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ফুলছড়ি উপজেলা পরিষদ ঘেরাও করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। পুলিশ জানায় সকালে মাধ্যমিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার 5টি স্কুলের 8 জন প্রতিযোগী অংশ নেয়। এ সময় সাঁতার কাটতে গিয়ে এম এ সবুর দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর ছাত্র আরিফ পুকুরে ডুবে যায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্ররা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষাবিদ স্যারকে বললাম, স্যার ওর তলে গেল, কয় না ও ভীমরতি করছে, পাশে পড়ছে, ও আবার উঠবে। যখন 3-4 মিনিট হলো তখন স্যার না সত্যি তলে গেছে, আমরা যখন ঝাঁপ মারছি। তারপরে শিক্ষাবিদের কাছে যখন পাইলাম না, শিক্ষাবিদের গুটি করলাম, স্যার প্রশাসনকে খবর দেন। সে কোনো কথা বলে না, সেগুলি হা করে দেখে। প্রশাসন ছিল না এখানে, খেলা হয়েছে অথচ প্রশাসন নেই। প্রশাসনের অবহেলার জন্য আজকে আমাদের এক সাথী ভাই মারা গেল। এদের যে দাবিটা সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে পৌঁছানোর ব্যবস্থা করব। এখন পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। তারা আয়োজক কর্তৃপক্ষ, মাধ্যমিক শিক্ষা বোর্ড, তাদের দায়িত্ব ছিল সাঁতার প্রতিযোগিতা মেইনটেইন করা। চট্টগ্রামে ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় 6 ঘন্টা পর ডাউন লাইনে চট্টগ্রামের সাথে সারা দেশে রেল চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 6 জন। পুলিশ জানায় ভোর 6টার দিকে সীতাকুণ্ডের বারবকুণ্ডে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন ও ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে নিহত হন ট্রেনের ইঞ্জিনে অবস্থানরত একজন।
এছাড়া গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ডাউনলাইন দিয়ে উভয় পাশে আটকে পড়া 8টি যাত্রীবাহী ট্রেন একে একে ছেড়ে যাচ্ছে। এদিকে এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় 8 জন নিহতের ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। প্রতিষ্ঠান নয়, ব্যবস্থা নেওয়া হবে দোষী ব্যক্তির বিরুদ্ধে, বললেন আইনমন্ত্রী। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার চার্জ গঠন। সিলেটের রাজন হত্যা মামলায় পলাতক 3 আসামির মালামাল জব্দ। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত 3। পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাশে থাকা ছোট ভাইও দগ্ধ। জড়িত সন্দেহে একজন আটক। নরসিংদীতে গৃহবধূকে গণধর্ষণ, অনলাইনে ভিডিও প্রকাশের অভিযোগ স্বজনদের। কুষ্টিয়ায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ পরিবারের। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন ও পরিবর্তনে সেবা প্রার্থীদের ভোগান্তি। নানা অনিয়মের অভিযোগ প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।